ফিলাডেলফিয়ায় সাম্বার প্রস্তুতি। বিশ্বকাপে কিছুক্ষণ পর হাইতির চ্যালেঞ্জ নেবে ব্রাজিল। সেলেসাওদের জয়ের আশায় বাংলাদেশি সমর্থকরা। পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নজর অন্য দেশেরও। ঢাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। শেখ পরিবার সহ দুর্নীতিবাজদের জব্দ সম্পদের ৮০% নিয়ন্ত্রণে দুদকের। কৌশলে ভোগ করছে অভিযুক্তরাই। আদালতের আদেশ বাস্তবায়নে আরো সক্রিয় হওয়ার পরামর্শ। বক্তব্য এক্সপাঞ্জে আত্মসম্মানে আঘাত। ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা বিএনপি এমপির। সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা, নিষ্পত্তির উদ্যোগ। এবং এবার চট্টগ্রামের সড়কে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা। নজরদারিতে আসবে অর্ধশতাধিক মোড়। ২১৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি। যানজট নিরসন ও শৃঙ্খলার আশা। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। ফিলাডেলফিয়ায় সাম্বার প্রস্তুতি। কিছুক্ষণ পর হাইতির চ্যালেঞ্জ নিতে মাঠে নামবে ব্রাজিল। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন হাসানুজ্জামান সাকি ও এস এম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি শুরুতেই যাচ্ছি সাকির কাছে। ধন্যবাদ। উৎসব মুখর এখন যুক্তরাষ্ট্রের ফুটবল প্রেমীরা এবং ফিলাডেলফিয়া স্টেডিয়াম ঘিরে এখন আনন্দ উৎসবের বন্যা বয়ে যাচ্ছে এবং সেখানে ব্রাজিল এবং হাইতির দর্শকরা কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ করে তুলেছেন ফিলাডেলফিয়া স্টেডিয়াম। এর বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, বিশেষ করে এই পূর্ব উপকূলীয় অঞ্চলে, যেখানে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহর, তার বাইরে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, বাল্টিমোর, ওয়াশিংটন ডিসি, পুরো বস্টন, পুরো এলাকা এখন ফুটবল প্রেমীদের আনন্দ উৎসবে ভাসছে। আর কিছুক্ষণ পরেই ব্রাজিলের সঙ্গে হাইতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে। এই কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগেই, এই যে সি গ্রুপের অন্য অপর যে ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচ আমি বলবো স্কটল্যান্ড এবং মরক্কো, সেখানে সেই খেলাটি শেষ হয়েছে এবং সময় সংবাদের দর্শকদের জন্য জানাচ্ছি, যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় এবং ডিজিটালে রয়েছেন, মরক্কো ১-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। যে মরক্কো উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের সঙ্গে, প্রথম ম্যাচেই ব্রাজিলের সঙ্গে ড্র করেছিল, যে কারণে যে কিছুক্ষণ পরেই যে ম্যাচটি হতে যাচ্ছে ব্রাজিলের, সেই ব্রাজিল কিন্তু কিছুটা চাপের মধ্যে রয়েছে, কারণ তারা প্রথম ম্যাচই ড্র করে ফেলেছে। যদিও তারা একটু বেশি খেলা খেলেছে, কিন্তু এখন পর্যন্ত সি গ্রুপের যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে কিন্তু মরক্কো সর্বশীর্ষে রয়েছে। তো এখন যদি ব্রাজিলকে এই গ্রুপের চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে আজকে হাইতির সঙ্গে একটি বড় ব্যবধানে তাদের জয়ী হতে হবে, ৫-৬ গোলের ব্যবধানে জয়ী হতে হবে। এবং এই রেকর্ড কিন্তু ব্রাজিলের হাইতির বিপক্ষে রয়েছে। এর আগে ২০১৯ সালে ব্রাজিল কিন্তু হাইতির বিপক্ষে কোপা আমেরিকায় ৭-১ গোলে জিতেছিল। আমি কয়েকজন বাংলাদেশি দর্শককে এখানে পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। ব্রাজিলের দর্শক, আপনারা বলবেন যে এই মাঠে খেলা দেখতে এসে আপনাদের কেমন লাগছে এবং আজকে আপনার প্রিয় দল ব্রাজিলকে কেমন, কি প্রত্যাশা করছেন ব্রাজিলের কাছে? অবশ্যই খুব ভালো লাগছে এখানে খেলা দেখতে এসে, কারণ হচ্ছে ইউএসএ এত বড় একটা সুবর্ণ সুযোগ। ইউএসএ আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি তারা এসে খেলা দেখতেছি পাচ্ছি। আর আজকের প্রেডিকশন ব্রাজিল, আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল হাইতির সাথে ৪-০ গোলে জিতবে ব্রাজিল। অ্যান্ড ইনশাল্লাহ ৩২ মানে সেকেন্ড রাউন্ডের তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল যাবে। নেইমার তো নেই, তো আক্রমণ ভাগে কেমন প্রত্যাশা করছেন? লাস্ট ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র খুবই ভালো খেলেছে। আজকে রাফিনা আছে, ম্যাথুস কুনা খেলবে আজকে। অবশ্যই হ্যাঁ, নেইমার নাই, নেইমারকে আমরা খুবই মিস করতেছি। ইনশাল্লাহ নেইমার ছাড়াও আজকে ভালো খেলবো। আশা করছি বাংলাদেশের মতো ব্রাজিলের প্রচুর দর্শক কিন্তু এই প্রবাসে রয়েছে। আরেকটি একটু মজাদার ইন্টারেস্টিং খবর আপনাদেরকে জানাই, এর আগেও এ নিয়ে বলেছি, সেটি হচ্ছে যে বিশ্বকাপের যে বিভিন্ন স্টেডিয়ামে যেখানে খেলা হচ্ছে, সেখানে কিন্তু ৬৬,০০০ স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার পুরো কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো জুড়ে কিন্তু কাজ করছে। এর মধ্যে শত শত বাংলাদেশিও রয়েছেন যারা খুবই পরিশ্রম করছেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, দর্শকদের নানান ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। একটু কাছাকাছি আসবেন, বলবেন আপনার এক্সপিরিয়েন্সটা কি?
অসাম, এটা অনেক সুন্দর একটা অনুভূতি, এটা অনেক লাইফ টাইম অপরচুনিটি আমরা যেটা পাইছি ফিফাতে কাজ করতে পারতেছি একজন বাংলাদেশি হিসাবে, দ্যাটস আ ব্লেসিং। যে আপনি তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, কিন্তু আজকে একটু পরে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের সঙ্গে হাইতি, সেখানে কার সমর্থক? ব্রাজিল, অফ কোর্স ব্রাজিল। এইভাবে কিন্তু কানায় কানায় ধন্যবাদ আপনাকে, এইভাবে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি আরেকজন বাংলাদেশির সঙ্গে কথা বলবো, তিনিও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আপনার এক্সপেকটেশনটা কি? আলহামদুলিল্লাহ, আমি ফিফা ভলান্টিয়ার হিসেবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিতে পারি নিজে গর্বিত মনে করছি। তবে আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি মনে পাচ্ছি আজকে ব্রাজিল লিড করক, বিকজ আমার ব্রাজিল এবং আর্জেন্টিনা যেন সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়, বাট আমি চাই মনে মনে ব্রাজিল করবে। আপনাকে ধন্যবাদ। এই এখন কিছু মুহূর্তের পর যে খেলাটি, সেই খেলাটির অপেক্ষায় এখন কোটি কোটি দর্শক, বাংলাদেশের অগণিত দর্শকের মতো আমরাও যুক্তরাষ্ট্রে রয়েছি ব্রাজিল এবং হাইতির সেই ম্যাচটি দেখার জন্য। নেইমার এই ম্যাচে খেলতে পারছেন না এবং নেইমার ছাড়াই দ্বিতীয় ম্যাচটি খেলা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আমি এই মুহূর্তে যাচ্ছি আমার সহকর্মী SM ইকবালের কাছে, তিনি রয়েছেন টেক্সাসের ডালাসে। আমরা এখন ইকবালের কাছে যাচ্ছি। আমরা যেমনটি সাকির কাছ থেকে শুনছিলাম, আসলে এই ম্যাচে ব্রাজিল কিছুক্ষণ পর হাইতির মুখোমুখি হবে। এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকাল থেকে আমরা যেমনটি বলছিলাম, যে প্রেডিকশন দিয়েছিলাম যে ব্রাজিলের স্কোয়াডে অন্তত হাইতির বিপক্ষে মাঠে নামার আগে অন্তত দুটি পরিবর্তন আসতে যাচ্ছে। সেই দুটি পরিবর্তনই কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে, অর্থাৎ কার্লো আনচেলত্তি যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে রজার ইবানেজের জায়গায় অভিজ্ঞ দানিলোর জায়গা হয়েছে, একই সঙ্গে ইগর থিয়াগোকে ড্রপ করা হয়েছে এবং তার জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাথিউস কুনিয়া। সুতরাং ব্রাজিলের হাতে বা কার্লো আনচেলত্তির হাতে পসিবল বেস্ট 11 যেটা রয়েছে সেটা নিয়েই কিন্তু কার্লো আনচেলত্তি হাইতির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচটি শুরু হয়ে যাবে, হাতে প্রায় আধা ঘন্টার মতো সময় রয়েছে। এই ম্যাচটা ব্রাজিলের জন্য এজন্যই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে কিছুক্ষণ আগে মানে মাত্রই হচ্ছে মরক্কো এবং স্কটল্যান্ড অর্থাৎ গ্রুপ সি এর খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ শেষ হয়েছে এবং সেই ম্যাচে স্কটল্যান্ডকে 1-0 ব্যবধানে হারিয়ে মরক্কো কিন্তু পয়েন্ট টেবিলের সি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং এটা ব্রাজিলের জন্য এই মুহূর্তে ঠিক মাথা ব্যথার কারণ স্কটল্যান্ডের ঝুলিতে 3 পয়েন্ট রয়েছে, মরক্কোর 4 পয়েন্ট হয়ে গিয়েছে। একটু পর ব্রাজিল মাঠে নামবে, 1 এবং 2 নম্বর পজিশন কিন্তু অলরেডি দখল করে নিয়েছে। এখন ব্রাজিল যদি এই ম্যাচটায় হাইতিকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে কিন্তু 1 নম্বর পজিশনে চলে যাওয়ার, এবং পরবর্তীতে লাস্ট ম্যাচটা মরক্কো খেলবে অপেক্ষাকৃত দুর্বল হাইতির বিপক্ষে, এটাই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ সি গ্রুপের এখন সবচেয়ে বড় যে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে গ্রুপের তৃতীয় স্থান হওয়াটা। কে তৃতীয় স্থান হবে? কারণ এই তৃতীয় স্থান হয়ে গেলে সে যদি টপ 8-এ থাকে হোল গ্রুপের মধ্যে, তাহলে তার ম্যাচটা কিন্তু নকআউট ফেজে গিয়ে খেলতে হতে পারে ফ্রান্স কিংবা জার্মানির বিপক্ষে। ব্রাজিল নিশ্চয়ই চাইবে না এ ধরনের কঠিন প্রতিপক্ষের এগেনস্টে রাউন্ড অফ 32 বা নকআউট ফেজের প্রথম পর্বে হচ্ছে মাঠে নামতে, তাহলে হচ্ছে বিশ্বকাপ সম্ভাবনা এখানেই শেষ হয়ে যেতে পারে, সেটা যে দলই হোক না কেন। আর আজকের ম্যাচের কথা যদি বলি বা ফ্যানদের কথা যদি বলি, যেহেতু ম্যাচ হচ্ছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে, কিন্তু ব্রাজিল ম্যাচের যে উত্তাপ বা উন্মাদনা সেটা কিন্তু পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। আমি এখানে এসেছি একটু ফ্যান ফেস্টে এসেছি, ডালাসের একটু ফ্যান ফেস্টে, এবং আমরা যেটা প্রত্যাশা করছি কয়েকশো মাইল দূরে কিন্তু হচ্ছে এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যেখানে ব্রাজিল মুখোমুখি হচ্ছে হাইতির। তবে ম্যাচের যে উন্মাদনা সেটা কিন্তু একেবারেও কম নয়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান ফ্যানরা কিন্তু এখানে আসছেন, তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এই ম্যাচকে ঘিরে। আসলে ব্রাজিল এই ম্যাচে জয়লাভ করবে এমনটাই প্রত্যাশা তাদের। একই সঙ্গে নেইমারের যে অনুপস্থিতি, সেই নেইমারের অনুপস্থিতি নিয়েও কিন্তু তারা কথা বলছেন। তারপরেও তাদের প্রত্যাশা যে ব্রাজিল প্রথম ম্যাচটা যেহেতু মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত শুরু করতে পারেনি, এই ম্যাচটাই সেই আক্ষেপ ঘুচে যাবে এবং ব্রাজিল হচ্ছে একটি জয় দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে। এখানে আরও কিছু ব্রাজিলিয়ান ফ্যানদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু সবাই আসলে ডালাসের এই ফ্যান ফেস্টাতে এসে এখানের যে এন্ট্রি গেটেই কিন্তু নিজেদের যেই মোমেন্টাম, যেটা আসলে স্মরণীয় একটা মুহূর্ত হতে চলেছে এই ম্যাচটা, সেই ফ্রেমটা কিন্তু তারা হচ্ছে ক্যামেরায় বন্দি করে রাখছে। এক্সকিউজ মি, ক্যান আই টক উইথ ইউ রিগার্ডিং টু দিস ম্যাচ? ওকে, আসলে ম্যাচ শুরু হয়ে যাচ্ছে, সবাই আসলে প্রত্যাশায় আছে যে কখন ব্রাজিলের ম্যাচটা তারা উপভোগ করবে। সবাই আসলে ভেতরে চলে যাচ্ছে, ভেতরে জায়ান্ট স্ক্রিন রয়েছে এবং আরও অনেক অনুষঙ্গ রয়েছে ফ্যানদের জন্য। তবে সব ফ্যানদের এখানে আসার সার্থকতা তখনই সার্থক হবে বা তখনই তাদের হচ্ছে 16 গোলা পূরণ হবে যখন হচ্ছে ব্রাজিল এই ম্যাচটা হাইতির বিপক্ষে জয় তুলে নেবে। আসলে ব্রাজিল এবং হাইতির আসলে তুলনা চলে না, কারণ দুই দলের মধ্যে পার্থক্য এতটাই বিদ্যমান যে এই ম্যাচে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হয়ে মাঠে নামবে। তবে
যেহেতু প্রথম ম্যাচটা ব্রাজিল হচ্ছে প্রত্যাশিত শুরু করতে পারেনি, সেই জন্যই হচ্ছে এই ম্যাচটা নিয়ে একটু কনসার্ন রয়েছে এই মুহূর্তে ব্রাজিল। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার কিছু ফ্যানও এসেছে এখানে। আমি 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 তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো ব্রো। Éxitos. আচ্ছা, ইংলিশ, লিটল বিট ইংলিশ। Poco. Con ça. So today Brazil match against Haiti, what do your expectation that you are Argentine fan? Brasil 7, Haiti 0. 7-0. Sí. ওকে, আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আসলে Rio de Janeiro. ফুটবলের একটা সৌন্দর্য কিন্তু আপনারা মাত্রই টের পেলেন। সেটা হচ্ছে সে কিন্তু আর্জেন্টাইন ফ্যান, আর্জেন্টিনার জার্সি পরে এখানে এসেছে। তারপরেও কিন্তু তিনি প্রত্যাশা করছেন ব্রাজিল এই ম্যাচে 7-0 ব্যবধানে জয়লাভ করবে। ব্রাজিল 7, হাইতি 0। অর্থাৎ যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার খেলা হয় তখন দেখা যায় যে হচ্ছে ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করেছি ব্রাজিল এবং আর্জেন্টিনা যখন আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে তখন যারা হচ্ছে লিটারেট ফ্যান, যারা আসলে ফুটবলটা বোঝে বা ফুটবলের স্পিরিটটা ধারণ করে, তারা কিন্তু একে অপরকে সমর্থন যোগায়। কারণ তারা প্রত্যেকেই জানে যে ফুটবলের যে বিশ্বকাপ বা বিশ্বযোগ্য যেটা শুরু হয়েছে সেখানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবে যদি আগেই আউট হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যাবে। তাই আসলে একে অপরকে তারা চেষ্টা করে যে আসলে ম্যাচটা বিশ্বকাপটা এগিয়ে যাক বা হচ্ছে তারা জয়লাভ করুক। আমাদের এখানে আশেপাশে আরও বেশ কিছু ফ্যান রয়েছে, তারা আসলে প্রত্যেকেই এই ম্যাচটা উপভোগ করার জন্য এসেছে। নিশ্চয়ই এখানে তারা যখন হচ্ছে ছবি উঠাতে আসবে বা হচ্ছে তাদের এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। আরও কয়েকজন ব্রাজিলিয়ান ফ্যান, এক্সকিউজ মি, ক্যান আই টক উইথ ইউ রিগার্ডিং টুডেস ম্যাচ? অ্যাকচুয়ালি আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা রয়েছে যেটা নিশ্চয়ই আপনারা জানেন, কারণ যারা হচ্ছে আর্জেন্টাইন ফ্যান তারা স্প্যানিশে অভ্যস্ত এবং যারা ব্রাজিলিয়ান ফ্যান তারা কিন্তু হচ্ছে আসলে পর্তুগিজে অভ্যস্ত হয়ে থাকে। তাই আসলে ইংলিশে তারা খুব বেশি একটা ফ্যামিলিয়ার না, যার কারণে ইচ্ছা থাকলে অনেক সময় গণমাধ্যমের সামনে কথা বলতে পারে না। তারপরেও আমি যতটুকু বলতে চাই বা বলতে পারি আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে এসে তাদের যে মোমেন্টামটা আজকের এই ম্যাচের মোমেন্টামটা তারা ধরে রাখার চেষ্টা করছে। নিশ্চয়ই স্মরণীয় একটা ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। ব্রাজিল ফ্যানদের প্রত্যাশা হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়টা ঠিকই পাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তো আমার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকি এবং এস এম ইকবাল জানাচ্ছিলেন স্টেডিয়ামের বাইরে থেকে দর্শকদের উচ্ছ্বাস উদ্দীপনার খবরাখবর। হাইতির বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের ছন্দে ফেরার অপেক্ষায় সমর্থকরা। মরক্কোর সঙ্গে ড্র করায় চাপ বেড়েছে ব্রাজিল ভক্তদের। আক্ষেপ আছে নেইমারের না থাকা নিয়েও। তারপরও দ্বিতীয় ম্যাচে বড় জয়ের প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেলেসাও সাম্বাকি তবে কিছুটা ম্লান। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচের ড্রয়ে 2026 বিশ্বকাপের শুরুটা মনের মতো হয়নি ব্রাজিলের। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন, যেখানে প্রতিপক্ষ লড়াকু হাইতি। লড়াইটা পৃথিবীর ও প্রান্তে হলেও তার উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশের বিশ্বকাপ কালচার মানেই যেন আর্জেন্টিনা ব্রাজিল দুই শিবিরে বিভক্ত। হাইতির বিপক্ষে ম্যাচ নিয়েও আগ্রহের কমতি নেই সমর্থকদের। ওয়ার্ল্ড কাপে তো প্রতিটা আপনার টিমই স্ট্রং হয়ে আসে, হ্যাঁ, কাউকে উইক ভাবা যাবে না। ব্রাজিলও ভালো টিম। ব্রাজিল মানেই ফার্স্ট কাপ নিছে, তাদের উপরে তার কোনো দল নাই, তারা ফেভারিটের তকমায়। একটা দুর্দশা চলছে কিন্তু সেটা বেশি দিন টিকবে না। আর্জেন্টিনা তো অনেক পিছনে র্যাঙ্কিং টিমের সাথে খেলতেছে না, তো জিততেছে। তো ব্রাজিল হিসেবে প্রথমে ম্যাচটা ড্র করছে, কোনো আফসোস নেই। আর্জেন্টিনার সাপোর্টাররা আমাদের কখনোই সাপোর্ট করে না, নেইমারকে বলে অভিনয় করে মাঠে। একে তো প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসির হ্যাট্রিক। সঙ্গত কারণেই চাপে নেইমার ভক্তরা। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, তবু আসলে বলতে চাচ্ছিলাম যে ব্রাজিলের আরো ভালো খেলা উচিত। প্রথম ম্যাচটা দেখে যেটা মনে হয়েছে বেশ কিছু অসামঞ্জস্যতা ছিল, সমন্বয়হীনতা ছিল। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সেই হিসাবে চাই যে ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। গ্রুপ সিতে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে পুরো 3 পয়েন্টের কোনো বিকল্প নেই ভিনিসিউসদের সামনে। কাগজে কলমে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলেও চিন্তার কারণ মাঝ মাঠের গতি আর অভিজ্ঞ তারকাদের অফ ফর্ম। এই নিয়েও দুশ্চিন্তায় সমর্থকরা। আমিও ব্রাজিলের সাপোর্টার, সেই হিসাবে অবশ্যই তো চাইবো যে ব্রাজিল একটা বড় ব্যবধানে জিতবে। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে। তৃতীয় ম্যাচ থেকে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, আমরা কি করব সেটা শুধু দর্শকরা দেখবে। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে বাকি খেলায় নেইমার জুনিয়রকে মাঠে পাওয়ার আশা ব্রাজিল ভক্তদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরের দিকে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে অন্য দেশও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতিতে এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ঢাকার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সফরে প্রাধান্য পাবে চীনা পরিকল্পনা, তিস্তা পরিকল্পনা, নিরাপত্তা সহযোগিতা ও চীনা বিনিয়োগ। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 23 জুন মালয়েশিয়া থেকে 4 দিনের সফরে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিধর এ প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম সফর। নানা দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একান্ত বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। এ সফর এমন এক সময়ে হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর বাংলাদেশ খুঁজছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুমুখী কূটনৈতিক অংশীদারিত্ব নতুন পথ। এর মাঝে গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4,189 কোটি টাকার প্রকল্প পাশ করেছে একনেক। ফলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে তাই প্রশ্ন, ঢাকা কি চাইছে আর বেইজিংই বা কি বার্তা দিতে চায়? বাংলাদেশ চীন সম্পর্ক গত কয়েক বছরে অর্থনীতি, অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এবারের সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে অগ্রগতি আশা করছে দুদেশই। এই সফরে উনি এই তিস্তা প্রকল্পটি আমার মনে হয় যে এটার সমাধান হবে, এটা নিয়ে একটা চুক্তি হয়ে যেতে পারে। চীনের সাথে একটা বড় সম্পর্ক হওয়ার কথা, সেখানে হোমওয়ার্কও করা আছে এবং মনে রাখতে হবে চীন সেই অবস্থায় আছে, মানে সম্পর্ক করার জন্য হয়তো অনেক দেশই আছে, কিন্তু তার তো সামর্থ্য থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে এ সফরকে ঘিরে নিরাপত্তা সহযোগিতা এবং ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে নজর থাকবে অন্য দেশগুলোরও। রাজনৈতিক অটোনমি সব দেশে থাকবে। আমার পররাষ্ট্রনীতি, আমার নিরাপত্তা নীতি আমার দেশের স্বার্থে হবে। কমপ্লেক্স কাঠামো যেটা অর্থনীতির হয়েছে, এইটাই আমাকে কম্পালশন করছে সবার সাথে সম্পর্ক রাখা। আমার কোনোভাবেই একটা দেশ চাইলেও যে আমার সাথে তোমার একটা এই চুক্তি করতে হবে, আমি বরাবরই বলেছি যে হ্যাঁ চুক্তি করা যেতে পারে, কিন্তু তাকে এটাও বলতে হবে যে এই একই জিনিস চুক্তি কিন্তু আমি ওই দেশের সাথে করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সফরের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কতটা অর্জিত হলো তার উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে। স্বল্প সময়ে কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব বলেও জানান তিনি। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, তাদের জীবন, জীবিকা এবং টিকে থাকার প্রতীক। অথচ এই নদী তাদের কাছে এক অনিশ্চয়তার নাম। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় ভয়াবহ বন্যা, এই দ্বিমুখী সংকটে স্থায়ী সমাধান নিয়ে বহুদিন ধরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার বিকেলে রংপুর ও লালমনিরহাটের ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, পদ্মা ব্যারেজের মতো করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, এই তিস্তা মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর আগে দুপুরে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলে একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগবে 12 থেকে 13,000 কোটি টাকা, যা সরকারি তহবিল থেকে মেটানো সম্ভব। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। পরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দুর্ভোগ লাঘবে পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ।
প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে নতুন করে আশার আলো জেগেছে তিস্তা অববাহিকায়। প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে বছরের পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। আর প্রধানমন্ত্রীর চীন সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে। দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে, সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সরকার বিরোধী নতুন জোট করার তোড়জোড় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের একাংশের। বর্তমানে বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে নেতারা বলছেন, জনমুখী দাবি আদায়ে রাজপথে সরব হতে চান তারা। আছে নির্বাচন পরবর্তী বিএনপির কথা না রাখার আক্ষেপও। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য বলছে, জোট গঠন হলেই জুলাই সনদ বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতা মাঠে নামবেন তারা। হাসান ওয়ালির রিপোর্টে বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটসহ অন্তত 1.5 ডজন রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক হয়ে জুলাই অভ্যুত্থানে তারা পতন ঘটায় শেখ হাসিনার সরকারের। এসব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। সকলের প্রতি আইন অনুযায়ী ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। মন্ত্রিসভাতে জায়গা পান সাকি ও ভিপি নূর। জোটের প্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে হেরে যান সাইফুল হক রাব। সরকারকে অকণ্ঠ সমর্থন দিলেও রাজনীতির মাঠে বিএনপির সাথে বাড়ছে দূরত্ব। বিপুল বিজয় বিএনপিকে হয়তো অনেক বেশি আস্থাশীল করেছে। হয়তো মনে করছেন যে আপাতত হয়তো আর কোনো শরিকদের হয়তো বা প্রয়োজন নেই, তারা হয়তো একাই তারা চলতে পারবে। এখন জুলাই জাতীয় সনদ, পাশাপাশি সংসদে জুলাই সনদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মতো ঘটনায় বিরোধী দলের প্রতিবাদকে কার্যকর মনে করছেন না এসব দলের নেতারা। রাজপথে বিরোধী দলের শূন্যতা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন তারা। জামাত বিরোধী দল হিসেবে অর্থনীতি নিয়েও তারা যে কথা বলছে না তা কিন্তু আমি বলছি না, কিন্তু বলছে সেটা আমার কাছে মাঝামাঝি হচ্ছে লিপ সার্ভিস। হয়তো জুলাই মাসে আমি শুনছি যে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তারা তখন আবার বলবে এটা একটা অন্যায় হয়েছে, এই হয়েছে, এইটুকুই। কিন্তু এরকম কোনো চাপ তৈরি করবে না যাতে মানুষ যা চাই সেই জায়গাতেও সরকার আসতে বাধ্য হয়। বিরোধী দলের আন্দোলনের জায়গায় একটা গ্যাপ আছে। নাগরিক ঐক্য মনে করে, আমি মনে করি যে ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমরা একেবারে নতুনভাবে চিন্তা করছি। তার মধ্যে মঞ্চের কিছু দল থাকতে পারে, মঞ্চের বাইরে অন্যান্য বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার কিছু রাজনৈতিক দল থাকতে পারে, যাদের সবার সাথে আমাদের দীর্ঘ পথ চলে আছে। বিরোধী জোট গঠনের এই প্রচেষ্টা আদর্শিক জায়গা থেকে নাকি মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকে, তা নিয়ে শঙ্কা এই বিশ্লেষকের। তবে দুই বলয়ের বাইরের দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই দলগুলো একটা সময় পর্যন্ত বিএনপির শরিক দল ছিল, তাদের অনেকেই হচ্ছে বিএনপির হয়েই বা ওই জোটবদ্ধ হয়েই তারা হচ্ছে গিয়ে নির্বাচন করেছেন, নির্বাচনে তাদের অনেকে হচ্ছে পরাজিত হয়েছেন। সো ব্যাপারটা আসলে কতখানি একটা বিরোধী দলীয় জোট গঠনে
ধরনের, আর কতখানি হচ্ছে কি একটা নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার হবে সেই সংখ্যাটা থেকে যাচ্ছে। আমাদের আসলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, একটা আইডিওলজিক্যালি লিবারেল পজিশন থেকে একটা বিরোধী দলের দরকার। বিএনপি জামায়াতের বাইরে অন্যান্য দল, বাম গণতান্ত্রিক জোটসহ সবাইকে এক করে দ্রুত সময়ের মধ্যেই নতুন জোট হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য উদ্যোক্তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করছে বিএনপি। রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজির সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। নারায়ণগঞ্জ মাছদার ঈদগাহ মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সরকারের সমালোচনা করে এই বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সরকার গঠনের পর বিএনপি ২৪-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। এদিন মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দেন জামায়াত আমির। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হলেও চাঁদাবাজি কমেনি। সেই দলের দেশ শাসিত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সারা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। পুলিশের ধারণা, তৎপরতার সুযোগ নিয়ে হামলা চালাতে পারেন সংগঠনটির নেতাকর্মীরা। আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে কর্মসূচিতে বাধা দিলে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে দলটির কর্মী সমর্থকরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাহিনীটির সদর দফতর। সতর্কতামূলক চিঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামকে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি, নিরাপত্তার সংখ্যা নেই কোথাও। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই, আমরা সতর্ক আছি। তবে মিছিলের নামে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন, জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট তল্লাশি। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা, চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গত বছরও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝটিকা মিছিল বের করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কিছু নেতাকর্মী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির জব্দ সম্পদ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি দুদক। 2025 সালে দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেলেও 80% স্থাবর সম্পদে রিসিভার নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। ফলে নানা কৌশলে সেই সম্পদের সুবিধা ভোগ করছেন অভিযুক্তরা। বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের আদেশ বাস্তবায়নে দুদকের আরও সক্রিয় হতে হবে। তসলিম তৌহিদের রিপোর্ট। গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। 2025 সালে আদালত এটি জব্দের আদেশ দিলেও এখনও সেখানে রিসিভার নিয়োগ করতে পারেনি দুদক। 2025 সালের 11 মার্চ এই ভবনে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিল আদালত, কিন্তু 1 বছরেও সেই ফ্ল্যাটটি জব্দ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পরবর্তী সময়ে একাধিক প্লট ফ্ল্যাট জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি, কিন্তু
মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তারা? সেগুনবাগিচাতেও টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানার নামে থাকা ফ্ল্যাটটি 2025 সালের মার্চে জব্দের আদেশ দেন আদালত, কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেটি এখনো বুঝে নিতে পারেনি দুর্নীতি বিরোধী সংস্থাটি। আমাদের কাছে কেউ খোঁজখবর নিতে আসে না। দুদকের নথি বলছে 2025 সালে দেশে বিদেশে সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পায় কমিশন। কুক অথবা ফ্রিজ করার আদেশ দেন, তারপরে ওই সম্পদের ক্ষেত্রে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে মূলত রিসিভার নিয়োগের প্রক্রিয়াটি শুরু করেন। দেশের অভ্যন্তরে থাকা 30,000 কোটি টাকা সম্পদের মধ্যে 6,137 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ জব্দ করা হয়। তবে এই বিপুল সম্পদের প্রায় 80%রই রিসিভার নিয়োগ হয়নি, আর কিছু সম্পদে রিসিভার নিয়োগ দেওয়া হলেও শেষ করা যায়নি আইনি প্রক্রিয়া। ফলে মালিকানা কাগজে কলমে অবরুদ্ধ থাকলেও আড়ালে এসব সম্পদের সুবিধা ভোগ করছে মূল অভিযুক্তরাই। এসব সম্পদের তালিকা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার, এসএলএম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। অবশ্য মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানালেন দুদক আইনজীবী। একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের ইন্ডিকেশনের লোকবলের অভাব, আর তাছাড়া ইন্ডিকেশন মামলার ক্ষেত্রে আয়ুদের অন্যান্য মামলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কারণ আমাদের একটা ঘটনা এদের ইনভেস্টিগেশন করার জন্য বিভিন্ন বিষয়ে যেতে হয়, ডকুমেন্ট কালেক্ট করতে হয়, সাব রেজিস্ট্রিতে যেতে হয়, ব্যাংকে যেতে হয়, এদের প্রচুর সময় প্রয়োজন হয়, এদের সময় নষ্ট হয়। এই জন্য প্রতিদিনই হচ্ছে, হয়তো বা আপনাদের এক্সপেকটেশন বা দেশের মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ওই রকম হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তবে দুদকের এই ব্যর্থতার পিছনে সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতিকেই দায়ী করছেন সাবেক এই মহাপরিচালক। সম্পদ হয় আয়যোগ্য, তাহলে সেই আয়টাও রিসিভারের কাছে আসবে। এই কাজটাও দুদকের করার কথা। প্রথমত দরখাস্ত দিতে হবে দুদকে, দ্বিতীয়ত হচ্ছে যে নিতে হবে সেটা দুদকের রিসিভার হিসাবে, এবং এই কাজগুলো করতে হবে। সেটা হয় না বলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও যার সম্পদ সেই ভোগ করছে। অবশ্য এর মাঝেও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সাথে পর্দা ও নেকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করা এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সম্প্রতি 302 বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা 6 আসনের এমপি। বুঝলাম না তো কারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। 14 জুন সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নেকাব নিয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতিবিরোধী। ঘোষণা দেন বক্তব্যের বিতর্কিত ওই অংশ এক্সপাঞ্জের। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে। যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। সংসদের এই উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম সহ ধর্মীয় সংগঠনগুলো। এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি না। রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ, তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করায় 302 বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেছেন এমপি মনিরুল হক চৌধুরী। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওই চিঠিতে উল্লেখ করেন। এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া। কার্যপ্রণালী বিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি। এটা ওই যে কার্যপ্রণালী বিধিতে আমাদের কোনো বিষয়ে কিভাবে নোটিশ দিতে হবে বা কি বলা আছে সবই, সেই বিধি অনুসারে আবার এটা নিষ্পত্তি করা হয়। তবে কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নেকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কি কারণে বক্তব্য এক্সপাঞ্জ করেছেন তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। মাননীয় ডেপুটি স্পিকার আমার যে অংশ সোয়ামোটো নিজ উদ্যোগে কেউ বলার আগে
এক্সপান্স করেছেন এটা কোন অংশটুকু। এরপরে বলছি আমার বক্তব্যের মধ্যে আমি মনে করি কোন অংশ এমন কোন শব্দ নয় যেটা অসংসদীয়। মাননীয় স্পিকারের কাছে দেখে আমাকে অবহিত করার জন্য সংসদ সদস্য থেকে নির্দেশ অনুরোধ করছি। এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান 4 বারের এই সংসদ সদস্য। দাবি করেন পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় ব্রাজিল হাইতি ম্যাচ দেখছেন হাজারো মানুষ। ছন্দে ফিরে বড় জয়ে এই ম্যাচ রাঙামেন সেলেসাওরা আসা সমর্থকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে টিএসসিতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, রংপুর টাউন হল চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জাহিন আবির। সরাসরি শুরুতেই যাচ্ছি আব্দুল্লাহ শাফির কাছে। শাফি, দেখুন, বাংলাদেশে যে ফুটবল উত্তেজনা তার প্রাণকেন্দ্র কিন্তু একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই একবারে সকাল 6টা থেকে 6:30টায় খেলা শুরু হলো। 6টা থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের মাঠ এবং ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসি কিন্তু একেবারে লোকারণ্য বলা যায়। এখানে যারা ফুটবল ভক্তরা আছেন, যারা ব্রাজিল সমর্থকরা আছেন কিংবা ব্রাজিল সমর্থকের বাইরেও যারা ফুটবল পছন্দ করেন এবং অ্যান্টি ব্রাজিল হিসেবে যারা কাজ করেন, তারাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকজন এসেছেন এবং জার্সি পরিহিতরা আছেন। একটা ব্যাপক উন্মাদনা কিন্তু এখানে কাজ করছে এবং যখন ব্রাজিল বারবার প্রতি আক্রমণে যাচ্ছিল তখন কিন্তু এখানকার যারা ভক্ত সমর্থকরা আছেন তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। কারণ এটা কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু ব্রাজিলের বাঁচা মরার লড়াই, অর্থাৎ বিশ্বকাপে 2026 বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে এই হাইতির সঙ্গে জয়ের কিন্তু কোনো বিকল্প নাই। সেই চিন্তাটা কিন্তু ভক্ত সমর্থকরা রাখছেন মাথায় এবং এই চিন্তাটাই তারা বারবার করছেন যে হচ্ছে যদি প্রথমার্ধে বা অল্প সময়ের মধ্যে 2-1 গোল পেয়ে যায় তাহলে হয়তো সেই জায়গায় একটা দুর্দান্ত একটা সুযোগ হয়তো তৈরি করবেন। দেখুন, এখানে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে। হাইতি একটা ব্যাপক আক্রমণ করেছে, অর্থাৎ যখন হাইতি আক্রমণ করছে তখন ব্রাজিল সমর্থকরা কিন্তু কিছুটা দমে যাচ্ছে, আবার বিপরীতে যখন ব্রাজিল আক্রমণ করছে তখন কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। বলাই যায় এইখানে যে হচ্ছে একটা দারুণ একটা উন্মাদনা তৈরি হয়েছে। ফুটবল যে সব কিছুকে এক করে দিতে পারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি কিংবা মহসিন হলের মাঠে না আসলে বোঝা যাবে না। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়া থেকে যে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং খেলা উপভোগ করছেন ব্যাপারটা এমন নয়। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখলাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে এসেছেন, ফ্যামিলি সহ এসেছেন, অনেক বৃদ্ধ এসেছেন যারা হচ্ছে বড় পর্দায় খেলা দেখবেন, সেই সুযোগটা তারা মিস করতে চান না, সেই কারণে এসেছেন। আপনি দেখতেই পাচ্ছেন একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা এবং কিভাবে উচ্ছ্বাসে ফেটে পড়ছে এখানকার সমর্থকরা। তো বলাই যাচ্ছে এই যে ব্রাজিলের এই দুর্দান্ত উন্মাদনা একেবারে 90 মিনিট পর্যন্ত পুরো খেলা জুড়েই কিন্তু থাকবে এবং যেহেতু একবার হাইতি খুব নিচের র্যাঙ্কিং এর দিকে একটা দেশ এবং হাইতির সঙ্গে এর আগের যে দেখা হয়েছিল সেখানে বড় স্কোর করেছিল ব্রাজিলরা, সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখানকার যারা ফুটবল ভক্তরা তারা কিন্তু বলছেন, তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করছেন যে হচ্ছে এই যে আজকের ম্যাচটি হাইতির সঙ্গে হাইতি কম র্যাঙ্কিংয়ের নিচের র্যাঙ্কিংয়ের হলেও এটা তাদের বাঁচা মরার লড়াই এবং সেই ম্যাচটায় আজকের ম্যাচটায় তারা একটা দুর্দান্ত জয়ের মাধ্যমে, বড় ব্যবধানে জয়ের মাধ্যমে তাদের বিশ্বকাপটা আসলে শুরু করতে চায় আর কি, দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে ফিরতে চায়। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ থেকে আমার কাছে সবশেষ খবর। পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট হয়তো জানাবো এখান থেকে। আমরা এখন চলে যাচ্ছি রংপুরে। ফুটবল উন্মাদনা মেতেছে সারা দেশে, সেই ধারাবাহিকতা রংপুরে কিন্তু দেখছি যে আজকের যে ব্রাজিল এবং হাইতির যে ম্যাচ আছে সেই ফুটবল ম্যাচকে ঘিরে কিন্তু সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই রংপুর টাউন হলে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই ম্যাচ উপভোগ করছেন এবং তারা যেটি বলছেন, অর্থাৎ সেলেসাও ভক্ত যারা রয়েছেন, সেলেসাওদের সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে এবং পুরো টাউন হল মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ব্রাজিল সমর্থকদের পদচারণা এবং আমরা দেখছি মানুষ কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং ফুটবলের যে শৈল্পিক সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করছেন এবং তারা কিন্তু বলছেন যে যেহেতু এটি আসলে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ, তারা বলছেন যে ব্রাজিল বিশাল ব্যবধানে আজকের ম্যাচে জয়ী হবে এবং তারা বলছেন যে এই যে ফুটবলের যে শিল্প সেটি তারা আসলে বলছেন যে ব্রাজিলে একটি মাত্র দল যারা ফুটবলের শৈল্পিক সৌন্দর্য আসলে উপভোগ করায়, সেই শৈল্পিক সৌন্দর্য কিন্তু দেখবার জন্য
দর্শকদের কিন্তু তারা কিন্তু এখানে দেখাচ্ছেন এবং রংপুর টাউন হল চত্বরে বিশাল জায়ান্ট স্ক্রিনে কিন্তু এই খেলা কিন্তু দেখানো হচ্ছে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু এই খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে এবং সারা রংপুরের যারা ফুটবল সমর্থক, বিশেষ করে যারা ব্রাজিলের সমর্থক, তারা কিন্তু এখানে এসেছেন এবং ফুটবলের যে খেলা সেটি কিন্তু তারা বড় স্ক্রিনে উপভোগ করছেন এবং তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন ব্রাজিলকে নিয়ে এবং তারা বলছেন যে ব্রাজিলের যে খেলা সেটি তারা উপভোগ করছেন এবং আজকের এই খেলাকে ঘিরে সকলেরই কিন্তু প্রত্যাশা ব্রাজিল আসলে 7-1 গোলে আসলে জয়ী থাকবে এবং তারা বলছেন যে ব্রাজিলের আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য এবং ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন এবং তারা একটি কথা বারবার বলছেন যে ব্রাজিল আসলে এবার যে হেক্সা মিশন, সেই হেক্সা মিশন আসলে ব্রাজিল একেবারেই পরিপূর্ণ করবে এবং সেই উপলক্ষে ব্রাজিলের যে খেলা সেই খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে সাধারণ যারা দর্শক, সব বয়সী দর্শক এখানে এসেছেন, নারী পুরুষ থেকে শুরু করে ছোট এবং বৃদ্ধ সকলেই কিন্তু এসেছেন যারা আসলে ব্রাজিল সমর্থক, যারা ব্রাজিলের খেলা ভালোবাসেন তারা কিন্তু এখানে এসেছেন এই টাউন হল চত্বরে এবং তারা কিন্তু খেলা দেখছেন এবং আমরা যদি বলি প্রতিটি খেলায় অর্থাৎ বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং আরো বিশেষ বিশেষ কিছু দলের খেলা হলেই কিন্তু এখানে দর্শকদের যে উপস্থিতি সেটি কিন্তু বেড়ে যায় এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আমরা দেখছি যে দর্শকরা যারা রয়েছেন তারা সকাল 6টারও আগের থেকে কিন্তু এখানে আসতে শুরু করেন এবং তারা কিন্তু অপেক্ষা করেন কখন মাঠে নামবে তাদের প্রিয় দল ব্রাজিল এবং যখন থেকে ব্রাজিল মাঠে নামা শুরু করেছে, খেলা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আমরা দেখছি যে সমর্থকদের যে উন্মাদনা সেই উন্মাদনা চলছে, সমর্থকদের উল্লাস চলছে, সমর্থকদের স্লোগান চলছে, মুহুর্মুহুর স্লোগান চলছে এবং এই যে খেলার যে উন্মাদনা সেটি কিন্তু আসলে একেবারে চোখে পড়বার মতো আজকে এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে আমরা দেখছি একটি গোল হয়েছে, উল্লাস চলছে, এই গোলের মাধ্যমে উল্লাস চলছে, সকল ব্রাজিল সমর্থক কিন্তু উল্লাসে নাচছে, উল্লাসে ফেটে পড়েছে এবং আমরা দেখছি তারা কিন্তু একেবারে উল্লাসে উল্লসিত হয়ে উঠেছে। ব্রাজিল এই মাত্র একটি গোল করলো হাইতির বিপক্ষে এবং সকলেই কিন্তু আসলে নাচছে এই গোলকে কেন্দ্র করে এবং ব্রাজিলের যে খেলা, এই খেলা তারা আসলে উপভোগ করছে। আমরা দেখছি ছোট বড় সকলেই কিন্তু আসলে নেচে উঠেছে এই মাত্র একটি যখনই গোল হয়েছে তখনই এবং এই যে ব্রাজিলের যে উন্মাদনা, ব্রাজিল সমর্থকদের যে উন্মাদনা, যদিও গোলটি হয়নি, গোলটি আসলে অফসাইড হয়েছে, তারপরেও কিন্তু যারা সমর্থক রয়েছে তাদের কিন্তু যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো খেলার এখনো অনেক বাকি, কে জিতে সেটি আসলে দেখার অপেক্ষা। যদিও ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারা বলছেন যে আজকের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে হাইতির বিপক্ষে কমপক্ষে হলো 5টি গোল করবে ব্রাজিল এবং ব্রাজিল বিশাল ব্যবধানে আসলে জিতবে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ। এখন আমরা যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, জানাবেন সেখানকার পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এবং আজ কিন্তু ব্রাজিল বনাম হাইতি অর্থাৎ ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু দর্শক আমরা ব্রাজিল সমর্থকদের উপস্থিতি দেখতে পাচ্ছি। একে একে শিক্ষার্থীরা কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে চলে আসছে এবং দর্শক যারা একসাথে আসছেন তারা কিন্তু একে একে তাদের যেই শোভাযাত্রা বা র্যালি আমরা বলতে পারি, সেই র্যালি আকারে তারা শহীদ মিনার প্রাঙ্গণে চলে আসছে এবং দর্শক যেহেতু আজকে শনিবার এবং বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি, সেই কারণে তেমন একটি ভিড় নজরে পড়ছে না, কিন্তু ব্রাজিল সমর্থক ক্যাম্পাস এলাকায় যারা অবস্থান করছেন তারা একে একে সবাই কিন্তু চলে আসছেন। এখনো শিক্ষার্থীদের উপস্থিতি সম্পূর্ণ হয়নি এবং দর্শক গত আর্জেন্টিনার ম্যাচের সময় যে বৃষ্টিটা ছিল আজ কিন্তু সেই বৃষ্টিও নেই, তবে যেই বিদ্যুৎ সংক্রান্ত যে জটিলতা সেটি কিন্তু একটু একটু করে দেখা দিচ্ছে এবং দর্শক ব্রাজিলের গত ম্যাচে যেই মরক্কোর সাথে ড্র হওয়াতে ব্রাজিল সমর্থকরা যে হতাশ হয়েছিলেন, সেই হতাশা কাটিয়েও তারা আজ চলে এসেছেন সেই আশায় যে তাদের প্রিয় দল তাদের এই ম্যাচে হতাশ করবে না এবং দর্শক ম্যাচ শুরু হওয়ার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আলাদা একটি উত্তেজনা কাজ করছে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ফুটবল উন্মাদনা, সেই ফুটবল উন্মাদনা কিন্তু শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি এবং
সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য দেশের সকলেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে ফুটবল উন্মাদনা, সেই উন্মাদনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে এবং ফুটবলের ম্যাচের শুরুতে শহীদ শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি থেকে নিরাপত্তা প্রহরী মাঠে কাজ করছেন যেন সার্বিক শৃঙ্খলা বজায় থাকে। এবং ব্রাজিলের যে সমর্থকরা আছে তারা এখনো পুরোপুরি উপস্থিত হতে পারেনি, চলে আসছে, কিন্তু সবার মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে যে তাদের প্রিয় দল তাদের এই ম্যাচ হতাশ করবে না এবং তারা বিজয়ের বেশে একটি র্যালি নিয়ে এই স্থান ত্যাগ করবেন। এই উন্মাদনা কিন্তু ফিফা বিশ্বকাপ ফুটবল ব্রাজিল হাইতি ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ভোরের সময় আরো থাকছে। প্রত্যাবাসনের অনিশ্চয়তার মধ্যে কমছে সহায়তা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উজবেক দ্রুত ভিটামিতে ফেরার আকুতি। মিয়ানমারে এখনো পরিবেশ দেখছেন। জুমার নামাজ পড়ে বাসায় ঢোকার আগে হামলার শিকার ওয়াচ বিএনপি নেতা। রাজধানীর মোহাম্মদপুরে নুরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় 4 মোটরসাইকেল আরোহী। হাসপাতালে এসে আহতদের খোঁজ খবর নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শুক্রবার জুমার নামাজ শেষে বিএনপি নেতা নুরুল ইসলাম এখানে দোকানটিতে বসে স্থানীয় কয়েকজনের সাথে গল্প করছিলেন। সে সময়ই উত্তর দিক থেকে 2টো মোটরসাইকেলে মোট 5 ব্যক্তি আসেন, যে 5 ব্যক্তির মাঝে 3 ব্যক্তির হাতে ধারালো অস্ত্র ছিল। সে চাপাতে দিয়ে একজন নেমে এলোপাথাড়ি কোপানো শুরু করেন নুরুল ইসলামকে। এই বেঞ্চগুলোতে এখনো কোপানোর দাগ আছে, যেটি আমরা দেখেছি। প্রত্যক্ষদর্শীরা জানান এরপর নুরুল ইসলাম প্রাণ বাঁচাতে পাশেই তার বাসভবনে গ্যারেজের দিকে দৌড়ে ছুটে যান। এ সময় নুরুলকে ধাওয়া দিয়ে মোহাম্মদপুর 7 মসজিদ হাউজিং এলাকা 4 নম্বর সড়কের এই ভবনে ঢোকে এক হামলাকারী। বাকিরা বাইরে অবস্থান নিয়ে ভয় ভীতি দেখায় এলাকাবাসীকে। বাইরে দেখছি রক্ত অবস্থায় ভিতরে ঢুকতে আছে। ওনারা একজন ভিতরে ঢুকে গেছে, তুমি বাইরে যেতে পারবে না, ভিতরে যেতে পারবে না, তুমি গেট লাগাইতে পারবে না, তোমার কোপাবো। রুস্তাম ভাই উপরে গেছে, সেও উপরে গেছে। উপরে কি কোপাইছে কিনা ওটা আমি জানি না। পরে গুরুতর অবস্থায় ওয়ার্ড বিএনপি নেতাকে নেওয়া হয় হাসপাতালে। নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা সন্ত্রাসীরা হামলায় জড়িত। মাথায় আঘাত করছে, কোপ দিছে, মাথায় না লাগে এখানে লাগছে, হাতের এখানে কোপ লাগছে আর মুখে এখানে কোপ লাগছে। আমাদের দলীয় যে ত্যাগী নেতাদের বেছে বেছে ওরা আঘাত করতেছে, আমরা যেন ভয়ে ভীত হই এবং ওরা যেন ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে। পুরাটা মোহাম্মদপুর আদাবরের মধ্যে যেভাবে আপনার সন্ত্রাস বিস্তার করছে, আমি তো মনে করি প্রশাসন যদি চায় 2 দিনে সম্ভব। সেটা আমার দলের নেতা হোক, দলের কর্মী হোক, কাউকে ছাড় দিবে না। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে 24 ঘন্টার মধ্যে আমরা এটা দেখতে চাই। 24 ঘন্টা পরে মোহাম্মদপুর থানা ঘেরাও করবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করেছি আমরা, সেখান থেকে আমরা ক্লু বের করার চেষ্টা করতেছি। আর কি ধরনের ঘটনা ঘটতে পারে, তার শত্রু কি, আমরা তার পরিবারের লোকজন বা তার নিকটবর্তী লোকজনের সাথে কথা বলেছি। প্রাইমারিলি মনে হচ্ছে যে এখানে পূর্বশত্রুতার জের থাকতে পারে। আমরা এখন পর্যন্ত খুব তৎপর আছি, আমাদের আভিযানিক টিম তো সাথে সাথেই বের হয়ে গেছে। নুরুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, দ্রুত আইনের আওতায় আনা হবে হামলাকারীদের। মোহাম্মদপুর থানা, আমাদের জোনের ডিসি, এডিসি, তারা ইমিডিয়েটলি এফেক্টিভ দায়িত্ব পালন করার কাজ করছেন। ওখানে বিশালভাবে কর্ডন করে দেওয়া হয়েছে এলাকায় লিস্টেড আসামি যারা আছেন, যারা কোনো সম্ভাবনা থাকতে পারে এটার সাথে সম্পৃক্ততার, তাদেরকেও চিরুনি খোঁজা হচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা আশাবাদী নুরুল ইসলাম ভাইও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং একই সাথে এলাকায় এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত তারা খুব শীঘ্রই পুলিশের অধীনে চলে আসবে। সম্প্রতি রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা। অতি দ্রুত প্রধান আসামি যেন গ্রেফতার হয়। বিল্লাল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান নেতাকর্মীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।
ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ধ্রুব আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আইরিন আয়াত। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামের সড়কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম বসানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এর মধ্যে তৈরি হয়েছে 217 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব। এর আওতায় নগরীর 53 মোড়ে বসানো হবে এআই ক্যামেরা। প্রকল্প বাস্তবায়িত হলে যানজট নিরসনের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন মেয়র। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। ট্রাফিক আইন লঙ্ঘন করলে এই ক্যামেরায় তা ধারণ করে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠাবে পর্যবেক্ষণ কেন্দ্রে, সঙ্গে সঙ্গেই জরিমানা। প্রযুক্তি নির্ভর এই স্মার্ট ট্রাফিক সিস্টেমকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। উন্নত বিশ্ব ব্যবস্থার এই যুগে এসেও চট্টগ্রামে ট্রাফিক সিস্টেম চলছে ম্যানুয়ালি বা হাতের ইশারায়। তবে সম্প্রতি রাজধানীর কিছু সড়কে স্বয়ংক্রিয় এআই পদ্ধতিতে সফলতার পর এবার একই সিস্টেম চালুর পরিকল্পনা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 217 কোটি টাকার প্রকল্পে প্রাথমিকভাবে ডিপিপিও প্রস্তুত করা হয়েছে। এই পদ্ধতিতে যানজট নিরসনের পাশাপাশি শৃঙ্খলা ফিরবে ট্রাফিক সিস্টেমে। যে কোম্পানিরা ডিপিপি করছে তারা ইতিমধ্যে সিএমপির সাথে যোগাযোগ করেছে, তাদেরকে এটা প্রেজেন্ট করেছে, তারও কিছু সাজেশন দিয়েছে। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের এটা ছিল একটা খসড়া ডিপিপি। ফাইনাল ডিপিপি আমরা রেডি করে সেটা সাবমিট করব। প্রকল্পের আওতায় 5টি জোনে বিভক্ত করে শহরের গুরুত্বপূর্ণ 53টি মোড় বা ইন্টারসেকশনে বসানো হবে এই স্মার্ট ট্রাফিক সিগন্যাল, যা নিয়ন্ত্রণ হবে কেন্দ্র থেকে। এই আধুনিক পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন গাড়ি চালক ও নগরবাসী। ট্রাফিকের থেকে অটোমেটিক যে সিগন্যালটা এটা ভালো। মানলে তার তো এখন মামলা হয়, 2 ঘন্টা পরে তার বাসায় মামলার স্লিপ চলে যায়। এটাতে হয়তো এখন অনেকে সচেতন হবে আইন মান। অটোমেটিক যেহেতু মামলা চলে আসবে আর হয়রানি হবে না জনগণের। যদি আইন মানে সবাই ভালো হবে। ট্রাফিক পুলিশ ও বিআরটিআই এর সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে প্রকল্পটি। সিগন্যাল না মানা, অবৈধ ইউটার্ন, লেন পরিবর্তন, অতিরিক্ত গতিসহ নানা অনিয়ম ক্যামেরায় দেখে নিয়ন্ত্রণ করা হবে জরিমানা। নগরীর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে আমরা নগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে আমরা সিগন্যাল লাইটগুলো চালু করব এবং এআই বেসড ট্রাফিকিংয়ের জন্য, ট্রাফিকিং সুবিধা চালুর জন্য এআই ক্যামেরা সেট করব। তো এই জন্য আমরা প্রাথমিকভাবে পাইলটিং হিসাবে দ্রুততর সময়ের মধ্যে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে সেখানে এই কার্যক্রম শুরু করতে। আগামী 2 মাস পর পরীক্ষামূলকভাবে নগরীর বেশ কয়েকটি মোড়ে প্রাথমিকভাবে এআই ট্রাফিক সিস্টেম চালুর কথাও বলছে সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাসনের 9 বছর হতে চললেও কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত 12 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন এখনও অনিশ্চিত। দিনে দিনে কমছে আন্তর্জাতিক সহায়তাও। এতে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে রোহিঙ্গাদের। তাদের একটাই দাবি, দ্রুত ভিটেমাটিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন। তবে জাতিসংঘ বলছে মিয়ানমারে এখনও পরিবেশ তৈরি হয়নি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 70 বছরের জীবনে 3 বার প্রাণ বাঁচাতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে আহমেদ হোসেনকে। সর্বশেষ বাস্তুচ্যুত হওয়ার পর কেটে যাচ্ছে প্রায় 9 বছর। জীবনের শেষ সময়ে তার একটাই আকুতি, মৃত্যুর আগে যেন ফিরতে পারেন নিজ দেশে। ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে আজ তিনি ও তার পরিবার বয়ে বেড়াচ্ছেন দেশহীন জীবনের বেদনা। আমি আর হইতে তারছিলাম 9 মাস তাকিয়ে নাকি 9 মাস তাই বা যাইবা আবার আসছি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সবশেষ বৈশ্বিক তথ্য বলছে বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। প্রায় 41% এই জনগোষ্ঠীর সদস্য, আর তাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল বাংলাদেশ। রাষ্ট্রহীনতা শুধু নাগরিকত্বহীনতা নয়, এটি শিক্ষা, নিরাপত্তার সুযোগ ও ভবিষ্যৎ থেকে বঞ্চিত হওয়ার নাম। সেই কঠিন বাস্তবতায় বেড়ে উঠছে ক্যাম্পে জন্ম নেয়া নতুন প্রজন্মের হাজারো রোহিঙ্গা শিশু কিশোর, যাদের অনেকেই কখনো দেখেনি নিজেদের দেশ মিয়ানমার। রোহিঙ্গাদের একটাই দাবি, নিজ ভিটেমাটিতে নিরাপদ, স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবর্তন। যদি সুষ্ঠুভাবে দায়িত্ব হয়
আর নিশ্চিতভাবে দেয় তাকিদ পারি দই আর তো এখন জন্য না আলট্রু বিদিয়ার আল্লাহ সেফ জুঙ্গর আর একখান আর দেশে যাইতে আমি বই আমার মা বাবার জন্য গিয়া মায়ের মার কিন্তু আমরা যাইতে পারিনি কেন মায়ের মার। এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নতুন করে বাড়িয়েছে অনিশ্চয়তা, সহিংসতা ও নিরাপত্তাহীনতায় এখনও বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। জাতিসংঘ বলছে ক্যাম্পের রোহিঙ্গাদের জীবন মানবেতর, আর মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে পরিবেশ এখনও তৈরি হয়নি। As the displacement of the Rohingya is protracted and the humanitarian support around the world, but also here in Bangladesh, is going down, and a lot of the Rohingya refugees are largely dependent on humanitarian aid. Some of the most important things for refugees right now. প্রত্যাবাসনের অনিশ্চয়তার মধ্যে কমছে আন্তর্জাতিক সহায়তা। এতে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরে দীর্ঘস্থায়ী উপস্থিতি স্থানীয় জনজীবন, পরিবেশ ও নিরাপত্তার জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। 18 সালেই 8 লক্ষ রোহিঙ্গার ফ্যামিলি ট্রির অধীনে ডেটা হস্তান্তর করেছিলাম এবং সেটি তারা ভেরিফিকেশন করছিল। প্রায় 2.5 লক্ষের মতো তারা ভেরিফিকেশন করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কয়েক দফায় মিয়ানমারকে 8,30,000 রোহিঙ্গার তালিকা পাঠালেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি তারা। মিলেছে নিরাপত্তা, কিন্তু এখনও মিলেনি নিজ দেশ ফিরে যাওয়ার নিশ্চয়তা। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। বর্ষা এলেই রাঙামাটিতে বাড়ে পাহাড় ধসের শঙ্কা, তবুও থামেনি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন। প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে নির্মাণ করা হচ্ছে নতুন নতুন স্থাপনা, টাঙানো হচ্ছে জমি বিক্রির সাইনবোর্ডও। নাগরিক সুবিধা বাড়ার কারণে বসতি বেড়েছে কয়েক গুণ। সমস্যার সমাধানে স্থায়ী পথ খোঁজা হচ্ছে জানিয়েছে প্রশাসন। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। সরু কাঁচা রাস্তার স্থানে এখন প্রশস্ত আরসিসি সড়ক, পৌঁছে গেছে বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশলাইন সহ সব নাগরিক সুবিধা। যেখানে ছিল টিনশেড ঘর, সেখানে এখন নির্মাণ হয়েছে বহুতল ভবন। এমন চিত্র শুধু রাঙামাটি সদরের রূপনগর যুব উন্নয়ন ও রাঙাপানি এলাকায় নয়, জেলার প্রায় সব উপজেলায়। প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়েছে নতুন স্থাপনা, টাঙানো হয়েছে জমি বিক্রির সাইনবোর্ডও। 2017 সালে শিমুলতলী ও নতুনপাড়া এলাকায় পাহাড় ধসে প্রাণ হারায় 10 বাসিন্দা, আর পুরো জেলায় প্রাণ হারায় 120 জন। পরে ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন, অথচ 9 বছরে এই স্থানে বসতি বেড়েছে কয়েক গুণ। স্থানীয়দের তথ্য মতে 2017 সালের পরে এইসব এলাকায় নাগরিক সুবিধা বাড়ার কারণে বসতি বেড়েছে কয়েক গুণ। 9 বছরে জায়গার দাম বেড়েছে অন্তত 5 গুণ। ঝুঁকি জেনেও জায়গা ছাড়তে রাজি নয় বাসিন্দারা। পাহাড়ে অ্যাক্সিডেন্ট এটা হয়, কিন্তু সব জায়গায় না। আমরা 2 বছর ধরে থাকতেছি তো তেমন কিছু হয় নাই, এই জন্য ভয়টা লাগে না। আগে ছিল 1 লাখ টাকা ডিসিম, এখন হয়ে গেছে 3 লাখ 3.5 লাখ। আমাদের কোন একটা বিকল্প ব্যবস্থা করে যে সরাই, তাহলে চলে যাব। বর্ষা শুরু হলে তৎপর না হয়ে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাস বন্ধ ও সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশিষ্টজনদের। প্রাকৃতিক দুর্যোগ যখন বাড়ে, ঝড় বৃষ্টি যখন বেড়ে যায়, তখন প্রশাসন অতি তৎপর হয়। এটা আসলে স্থায়ী কোনো সমাধান নয়, আমাদের উৎসে বন্ধ করতে হবে। যারা বসতি করে ফেলেছে তাদেরকে সরকার কিভাবে নতুন করে ওদেরকে পুনর্বাসন করবে, কোনো জায়গায় পুনর্বাসন করবে, এই চিন্তাটা করলে ঝুঁকি অনেকাংশে লাঘব হবে। ঝুঁকিতে বসবাসকারীদের পুনর্বাসন বা অন্য কোনো উপায় পথ খোঁজা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। কিভাবে সহজে করে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে বা অন্য কোনো সিস্টেম, সরকার যদি এরকম কোনো পলিসি নেয় যেগুলো কাজে লাগবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 126টি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় 6,000 পরিবারের 25,000 মানুষের বসবাস। সময় সংবাদ, রাঙামাটি। বন উজাড় আর খাদ্য সংকটে লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতির দল। এ কারণে বান্দরবানের লামা, নাইংখংছড়ি ও সদর উপজেলার বেশ কয়েকটি দুর্গম এলাকায় নষ্ট হচ্ছে ফসল। প্রাণনাশের আতঙ্কে দিন যাপন করছেন বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির।
পাহাড়ি জনপদ যেখানে একসময় ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাস, কিন্তু সেই অভয়ারণ্য এখন পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। বান্দরবানের লামা, সরই, নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলার বেশ কয়েকটি দুর্গম এলাকার বনাঞ্চলে বসবাস করে বন্য হাতির দল। গহীন বনাঞ্চল ও পাহাড়ে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে এসব প্রাণী। কিন্তু সম্প্রতি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে হানা দিচ্ছে। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, ফলফলাদির বাগান ও ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও স্থানীয় বাসিন্দারা। হাতির তাণ্ডবে প্রাণ হারিয়েছে গ্রামবাসী, আবার খাদ্যের অভাবে লোকালয়ে এসে মারা গেছে বন্য হাতিও। তবে এসব প্রাণী নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না থাকায় আতঙ্কিত বাসিন্দারা। হাতি আসে, দানের সময় আসে, বিলের নামে ধান ক্ষেত খাই। দলে দলে হাতি আসে যে আমার 3 হানি টান খেয়ে দিলেছে হাতি লুটপাট করে যায়, অনেক টাকাও পাইনি। আমরা রাতে ঘুমাইতে পারি না, আমাদের ছেলে সন্তানে আমাদের খুব কষ্ট হয়। আমরা ক্ষতিপূরণ পাই নাই। তারপরে আর এই আমার কোরবানি গরু আছিল, গরু দুটো মারছে। খোলা পার নিয়েও জাগিয়ে থাকতে হয় রাতের মধ্যে। এদিকে বনাঞ্চল সংকোচন, চলাচলের পথ রোধ ও খাদ্যের অভাবে বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করছে জানান বন বিভাগের কর্মকর্তা। ইতিমধ্যে যে আবেদনগুলো আমরা পেয়েছি, সেই আবেদনগুলো আমরা কমিটির উপস্থাপন করা হয়েছে এবং রেজুলেশন আমরা পেয়েছি এবং এটা আমরা ঢাকায় প্রেরণ করেছি। যদি ঢাকা থেকে আমাদেরকে বাজেট বরাদ্দ দেয় তাহলে আমরা এই যাদের যে ফসলের ক্ষতি বা ঘরবাড়ি ক্ষতি হয়েছে সেই তাদেরকে আমরা আর্থিক সাহায্য দিতে পারব। বন বিভাগের তথ্য মতে গেল 5 বছরে জেলায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে 15 থেকে 20 জন মানুষ। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এই জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক কামাল হোসেন এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 4 মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে 11 জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি সংবাদ ও পোস্ট প্রকাশ করা হয়। এ ঘটনায় গত 15 জুন বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইন, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে আধুনিক করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকারও দেশের কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন এদেশে কৃষিকাজকে আধুনিকায়ন করা, উচ্চ ফলনশীল ধানের প্রচলন করা, এদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং যেভাবে তিনি খাদ্যে, বাংলাদেশ এমন একটি দেশ ছিল যেখানে খাদ্যের অভাব ছিল, সেই দেশে উৎপাদন বৃদ্ধি করে এই দেশের থেকে খাদ্য তিনি তার সময়ে বিদেশে রপ্তানি করেছিলেন। দেশের সমৃদ্ধি অর্জনে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় তিনি আরও বলেন, ব্যক্তিগত ও দলীয় স্বার্থ নয়, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে শপথ নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, যারা আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বিএনপিকে পতনের ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখে আসা উচিত।
এখনই যারা ৩-৪ মাস হওয়ার পরে বিএনপিকে আন্দোলনের ভয় দেখান, তাদেরকে বলবো একটু থামেন, একটু আস্তে আস্তে যান। এই ১৭ বছরে পোর খাওয়া কয়লায় রূপান্তরিত হয়েছে, ডায়মন্ডে রূপান্তরিত হয়েছে। কাজে এখানে আঘাত দিয়ে কোনো লাভ হবে না। জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হয়েছি, এটা একটা অর্জন, কিন্তু মূল অর্জন হচ্ছে জনগণকে ধারণ করে, তার আকাঙ্ক্ষাকে ধারণ করে তা বাস্তবায়ন করবার জন্য আপনাদের শপথ নিতে হবে। ৩.৫ মাসের অভিজ্ঞতা আমার একটি আছে। সেই অভিজ্ঞতা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবাই ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত। সামষ্টিক স্বার্থ এবং সামষ্টিক করণীয় আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। বিশেষ চাহিদা সম্পন্নদের বিদ্যালয়কে এমপিও ভুক্ত করে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র। এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট পলক অটিজম স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় হুঁশিয়ারি দেন তিনি। দেশে যে উন্নয়নের কথা আমরা শুনি, এই উন্নয়নটা কখনোই সম্পূর্ণ হবে না যদি এই সেক্টরটা অবহেলিত থেকে যায়। তার মানে আমাদেরকে উন্নয়নের মেইন স্ট্রিমে, মেইন ইকোনমিতে কিন্তু ওদেরকে কানেক্ট করতে হবে। আপনারা এগিয়ে আসুন, সরকার আপনাদের পাশে থাকবে সবসময় ইনশাআল্লাহ। খেলাধুলা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করছে সরকার। শুক্রবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে ৬৫,৫০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২২ লাখ শিশুর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যার চূড়ান্ত পর্বের খেলা শনিবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আমরা চাই এই নতুন প্রজন্মের এই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদেরকে আনন্দময় শিক্ষা দেওয়া, তাদেরকে স্পোর্টস, কালচার, ভ্যালুজ এগুলি শিক্ষা দেওয়া এবং তাদেরকে স্কুলে যেয়ে যেন তারা শুধু জিপিএ প্লাস অথবা বইয়ের মধ্যেই না থাকে, তারা যেন খেলতে খেলতে পড়তে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থাগুলি করা হচ্ছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভোলাহাট উপজেলার মুশরিফ ভুজা বটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় একই গ্রামের আসাদুল হক ও ইলিয়াস আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে গুরুতর আহত হন আসাদুল হক। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় সংঘর্ষে অন্তত ৩টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজশাহীতে চোর সন্দেহে রাকিবুল হাসান রকি নামে এক যুবককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরায় ফুটেজ পর্যালোচনা করে শুক্রবার কলেজের হোস্টেল থেকে চতুর্থ বর্ষের ৩ শিক্ষার্থী আতিকুর রহমান, শোয়েব আক্তার শিমু এবং ফাহিম রেজা ববেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিবুল কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করলে কয়েকজন শিক্ষার্থী তাকে চোর সন্দেহে আটক করে মাঠে নিয়ে যায়। সেখানে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারধর করা হলে অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেহ তল্লাশির নামে এক চাকরিজীবীকে অপহরণ চেষ্টার অভিযোগে সিআইডি পরিচয় দানকারী পুলিশের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ভুক্তভোগী অমিত হাসান মিয়াজ বাদী হয়ে রূপগঞ্জ থানায় 6 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। গত 18 জুন রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় সিআইডি পরিচয় কয়েকজন ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী অমিত হাসান মিয়াজকে দেহ তল্লাশির নামে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের অপহরণকারীর সন্দেহে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়, পালিয়ে যায় অন্য 3 জন। জামালপুর পৌর শহরে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের কাজিরাখ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জুমা নামাজের সময় প্রতিবেশী খায়রুল কৌশলে ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
পরে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত খায়রুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।